নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনারা এতদিন ধরে ধারাবাহিকভাবে শুনছেন শেষের কবিতা। উপন্যাসটি আপনাদের আশা করি ভালো লেগেছে। আজকে উপন্যাসটির শেষতম অধ্যায়, সপ্তদশতম অধ্যায়টির নাম শেষের কবিতা। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা প্লিজ, যারা এখনও শোনেননি পুরো উপন্যাসটি, আমার চ্যানেলে রাখা আছে, আপনারা শুনুন আর দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। তাহলে শুরু করছি সপ্তদশতম অধ্যায়, শেষতম অধ্যায়, শেষের কবিতার নাম শেষের কবিতা। কলকাতার কলেজে পড়ে জ্যোতিশঙ্কর, থাকে কলুটোলা প্রেসিডেন্সি কলেজের মেসে। অমিত তাকে প্রায় বাড়িতে নিয়ে আসে, খাওয়ায়, তার সঙ্গে নানা বই পড়ে, নানা অদ্ভুত কথায় তার মনটাকে চমকিয়ে দেয়। মোটরে করে তাকে বেরিয়ে নিয়ে আসে। তারপর কিছুকাল জ্যোতিশঙ্কর অমিতর কোনো নিশ্চিত খবর পায় না। কখনো শোনে সে নৈনিতালে, কখনো উটকামণ্ডে। একদিন শুনলে অমিতর এক বন্ধু ঠাট্টা করে বলছে, সে আজকাল কেটি মিত্তিরের বাইরেকার রংটা ঘোচাতে উঠে পড়ে লেগেছে। কাজ পেয়েছে মনের মতো, বর্ণান্তর করা। এতদিন অমিত মূর্তি গড়বার শখ মেটাতো কথা দিয়ে, আজ পেয়েছে সজীব মানুষ। সে মানুষটিও একে একে আপন উপরকার রঙিন পাপড়িগুলো খসাতে রাজি, চরমে ফল ধরবে আশা করে। অমিতর বোন লিসি নাকি বলছে কেটিকে একেবারে চেনাই যায় না, অর্থাৎ তাকে নাকি বড্ড বেশি স্বাভাবিক দেখাচ্ছে। বন্ধুদের সে বলে দিয়েছে তাকে কেতকী বলে ডাকতে। এটা তার পক্ষে নির্লজ্জতা। যে মেয়ে একদা ফিনফিনে শান্তিপুরি শাড়ি পরত, সেই লজ্জাবতীর পথে জামা সেমিজ পরার মতোই। অমিত তাকে নাকি নিভৃতে ডাকে কেয়া বলে। এ কথাও লোকে কানাকানি করছে যে নৈনিতালের সরোবরে নৌকো ভাসিয়ে কেটি তার হাল ধরেছে, আর অমিত তাকে পড়ে শোনাচ্ছে রবি ঠাকুরের নিরুদ্দেশ যাত্রা। কিন্তু লোকে কিনা বলে। জ্যোতিশঙ্কর বুঝে নিলে অমিতর মনটা পাল তুলে চলে গেছে ছুটি তত্ত্বের মাঝ দরিয়ায়। অবশেষে অমিত ফিরে এলো। শহরে রাষ্ট্র, কেতকীর সঙ্গে তার বিয়ে দিনও, অথচ অমিতর নিজ মুখে একদিনও জ্যোতি এ প্রসঙ্গ শোনেনি। অমিতর ব্যবহারেও অনেকখানি বদল ঘটেছে। পূর্বের মতোই জ্যোতিকে অমিত ইংরেজি বই কিনে উপহার দেয় বটে, কিন্তু তাকে নিয়ে সন্ধেবেলায় সেসব বইয়ের আলোচনা করে না। জ্যোতি বুঝতে পারে আলোচনার ধারাটা এখন বইছে এক নতুন খাদে। আজকাল মোটরে বেড়াতে এসে জ্যোতিকে ডাক পারে না। জ্যোতির বয়সে কথা বোঝা কঠিন নয় যে অমিতর নিরুদ্দেশ যাত্রার পার্টিতে তৃতীয় ব্যক্তির জায়গা হওয়া অসম্ভব। জ্যোতি আর থাকতে পারলে না। অমিতকে নিজেই গায়ে পড়ে জিজ্ঞেস করলে, অমিতদা, শুনলুম মিস কেতকী মিত্রের সঙ্গে তোমার বিয়ে? অমিত একটুখানি চুপ করে থেকে বললে, লাবণ্য কি এ খবর জেনেছে? জ্যোতি বললে, না, আমি তাকে লিখিনি। তোমার মুখে পাকা খবর পাইনি বলে চুপ করে আছি। অমিত বললে, খবরটা সত্যি, কিন্তু লাবণ্য হয়তো বা ভুল বুঝবে। জ্যোতি হেসে বললে, এর মধ্যে ভুল বুঝবার জায়গা কোথায়? বিয়ে করো যদি তো বিয়েই করবে, সোজা কথা। অমিত বললে, দেখো জ্যোতি, মানুষের কোনো কথাটাই সোজা নয়। আমরা ডিকশনারিতে যে কথার এক মানে বেঁধে দিই, মানব জীবনের মধ্যে মানেটা সাতখানা হয়ে যায়, সমুদ্রের কাছে এসে গঙ্গার মতো। জ্যোতি বললে, অর্থাৎ তুমি বলছো বিবাহ মানে বিবাহ নয়? অমিত বলছে, আমি বলছি বিবাহের হাজারখানা মানে। মানুষের সঙ্গে মিশে তার মানে হয়, মানুষকে বাদ দিয়ে তার মানে বের করতে গেলেই ধাঁধা লাগে। জ্যোতি বলছে, তোমার বিশেষ মানেটা বলো না। অমিত বলছে, সংজ্ঞা দিয়ে বলা যায় না, জীবন দিয়ে বলতে হয়। যদি বলি ওর মূল মানেটা ভালোবাসা, তাহলেও আর একটা কথায় গিয়ে পড়ব। ভালোবাসা কথাটা
বিবাহ কথার চেয়ে আরও বেশি জ্যান্ত। জ্যোতি বলছে, তাহলে অমিতদা কথা বন্ধ করতে হয় যে। কথা কাঁধে নিয়ে মানের পিছন পিছন ছুটবো, আর মানেটা বাঁয়ে তাড়া করলে ডাইনে, আর ডাইনে তাড়া করলে বাঁয়ে মারবে দৌড়। এমন হলে তো কাজ চলে না। অমিত বললে, ভায়া, মন্দ বলনি। আমার সঙ্গে থেকে তোমার মুখ ফুটেছে। সংসারে কোনো মতে কাজ চালাতেই হবে, তাই কথার নেহাত দরকার। যেসব সত্যকে কথার মধ্যে কুলোয় না, ব্যবহারের হাটে তাদেরই ছাঁটি। কথাটাকে জাহির করি। উপায় কি? তাতে বোঝাপড়াটা ঠিক না হোক, চোখ বুজে কাজ চালিয়ে নেওয়া যায়। জ্যোতি বললে, তবে কি আজকের কথাটাকে একেবারেই খতম করতে হবে? অমিত বললে, এই আলোচনাটা যদি নিতান্তই জ্ঞানের গরজে হয়, প্রাণের গরজে না হয়, তাহলে খতম করতে দোষ নেই। জ্যোতি বললে, ধরে নাও না প্রাণের গরজেই। অমিত বললে, সাবাস, তবে শোনো। এইখানে একটু পদটিকা লাগালে দোষ নেই। অমিতর ছোট বোন লিসির স্বহস্তে ঢালা চা জ্যোতি আজকাল মাঝে মাঝেই পান করে আসছে। অনুমান করা যেতে পারে যে সেই কারণেই ওর মনে কিছুমাত্র ক্ষোভ নেই যে অমিত ওর সঙ্গে অপরাহ্নে সাহিত্য আলোচনা এবং সহান্নে মোটরে করে বেড়ানো বন্ধ করে দিয়েছে। অমিতকে ও সর্বান্তকরণে ক্ষমা করেছে। অমিত বললে, অক্সিজেন একভাবে বয় হাওয়ায় অদৃশ্য থেকে, সে না হলে প্রাণ বাঁচে না। আবার অক্সিজেন আরেকভাবে কয়লার সঙ্গে যোগে জ্বলতে থাকে। সেই আগুন জীবনের নানা কাজে দরকার। দুটোর কোনোটাকেই বাদ দেওয়া চলে না। এখন বুঝতে পেরেছ? জ্যোতি বলছে, সম্পূর্ণ না, তবে কি না বোঝবার ইচ্ছে আছে। অমিত বললে, যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই। জ্যোতি বললে, তোমার কথা ঠিক বুঝছি কি না সেইটাই বুঝতে পারিনি। আর একটু স্পষ্ট করে বলো না অমিতদা। অমিত বললে, একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার ওড়ার আকাশ। আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানাটি গুটিয়ে বসেছি, কিন্তু আমার আকাশও রইল। জ্যোতি বললে, কিন্তু বিবাহে তোমার ওই সঙ্গ আসঙ্গ কি একত্রেই মিলতে পারে না? অমিত বললে, জীবনে অনেক সুযোগ ঘটতে পারে, কিন্তু ঘটে না। যে মানুষ অর্ধেক রাজত্ব আর রাজকন্যা একসঙ্গেই মিলিয়ে পায়, তার ভাগ্য ভালো। যে তা পায় না, দৈবক্রমে তার যদি ডান দিক থেকে মেলে রাজত্ব আর বাঁ দিক থেকে মেলে রাজকন্যা, সেও বড় কম সৌভাগ্যের নয়। জ্যোতি বলছে, কিন্তু কিন্তু তুমি যাকে মনে করো রোম্যান্স, সেইটাতে কমতি পড়ে। একটুও না। গল্পের বই থেকেই রোম্যান্সের বাঁধা বরাদ্দ ছাঁচে ঢালাই করে জোগাতে হবে নাকি? কিছুতেই না। আমার রোম্যান্স আমিই সৃষ্টি করব। আমার স্বর্গেও রয়ে গেল রোম্যান্স, আমার মর্তেও ঘটাবো রোম্যান্স। যারা ওর একটাকে বাঁচাতে গিয়ে আরেকটাকে দেউলে করে দেয়, তাদেরই তুমি বলো রোম্যান্টিক। তারা হয় মাছের মতো জলে সাঁতার দেয়, নয় বেড়ালের মতো ডাঙায় বেড়ায়, নয় বাদুড়ের মতো আকাশে ফেরে। আমি রোম্যান্সের পরম হংস। ভালোবাসার সত্যকে আমি একই শক্তিতে জলে স্থলে উপলব্ধি করব, আবার আকাশেও। নদীর চরে রইল আমার পাকা দখল। আবার মানুষের দিকে যখন যাত্রা করব, সেটা হবে আকাশের ফাঁকা রাস্তায়। জয় হোক আমার লাবণ্যর, জয় হোক আমার কেতকীর, আর সব দিক থেকেই ধন্য হোক অমিত রায়। জ্যোতি স্তব্ধ হয়ে বসে রইল। বোধ করি কথাটা তার ঠিক লাগলো না। অমিত তার মুখ দেখে ঈষৎ হেসে বলল, দেখো ভাই, সব কথা সকলের নয়। আমি যা বলছি হয়তো সেটা আমারই কথা, সেটাকে তোমার কথা বলে বুঝতে গেলেই ভুল বুঝবে।
আমাকে গাল দিয়ে বসবে। একের কথার উপর আরেক মানে চাপিয়েই পৃথিবীতে মারামারি খুনোখুনি হয়। এবার আমার নিজের কথাটা স্পষ্ট করেই না হয় তোমাকে বলি। রূপক দিয়েই বলতে হবে, নইলে এসব কথার রূপ চলে যায়, কথাগুলো লজ্জিত হয়ে ওঠে। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধটা ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল, প্রতিদিন তুলবে, প্রতিদিন ব্যবহার করবে। আর লাবণ্যের সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। জ্যোতি একটু কুণ্ঠিত হয়ে বললে, কিন্তু অমিতদা, দুটোর মধ্যে একটাকেই কি বেছে নিতে হয় না? অমিত বললে, যার হয় তারই হয়, আমার হয় না। জ্যোতি বলল, কিন্তু শ্রীমতী কেতকী যদি। অমিত বললে, তিনি সব জানেন, সম্পূর্ণ বোঝেন কিনা বলতে পারিনি, কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটাই তাকে বোঝাবো যে তাকে কোথাও ফাঁকি দিচ্ছি নে। এও তাকে বুঝতে হবে যে লাবণ্যর কাছে তিনি ঋণী। জ্যোতি বললে, তা হোক, শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের খবরটা জানাতে হবে। অমিত বললে, নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে একটি চিঠি দিতে চাই, সেটি তুমি পৌঁছিয়ে দেবে? জ্যোতি বলল, দেব। অমিতর এই চিঠি। সেদিন সন্ধেবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, একটা কবিতা দিয়ে শেষ করেছি। আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই শেষ মুহূর্তটির ওপর একটি কবিতা রেখে যেতে চাই। আর কোনো কথার ভার সইবে না। হতভাগা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে, সেই দিন মরেছে, অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির উপর ভার দিলুম আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্যে। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ্য লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করি গিয়েছ আপনি। জীবন আঁধার হলো, সেই ক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবদান। বিচ্ছেদের হোম বহ্নি হতে পূজামূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। ইতিমিতা। তারপরেও আরও কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে। অমিত গেল না। আরাম কেদারায় বসে সামনে চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পর, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। অপর পাতে, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আঁধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে
বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপনের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামর ধূলির ধন, জামর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার রহিবে না, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।